সামিয়া খুশি খুশি মনে হেসে এসে বসল। সামিয়া মনে কি চলছে ভেবে মনে মনে হেসে নিল আজলান। হাসাহাসি শেষে নিজের উপরই বিরক্ত হলো সে। নিজের এত বছরের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে এসে মনে মনে হাসছে। পরক্ষণেই ভাবল, নওমি আর আদনানের প্রভাব মনে হয়। এদের পেয়েই সে আবার আগের মতো হচ্ছে। এটা ভেবে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এদিকে আজলানের হাসি দেখে সামিয়ার মনে আগডুম বাগডুম হচ্ছে। সে হাসি আরও জোরালো করে বলল, হ্যাঁ বল, কেন ডেকেছিস হঠাৎ? আজলান টেবিলের ওপর রাখা একটা ফাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার বসার ভঙ্গিটা অত্যন্ত শান্ত, কিন্তু সেই শান্তভাবের আড়ালেই যে একটা প্রলয়ঙ্কারী ঝড় লুকিয়ে আছে তা সামিয়া টেরই পেল না। আজলান ধীরে সুস্থে ফাইলটা বন্ধ করল। তারপর চেয়ারে হেলান দিয়ে বসে ঠান্ডা চোখে সামিয়ার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ম্লান রহস্যময় হাসি। সে বলল, অবাক হয়েছিস নাকি ভয় পেয়েছিস? সামিয়া না বুঝে জবাবে বলল, ভয় কেন পাবো? অবাকই হয়েছে, তবে খুশি হয়েছি। তাই? আজলানের এমন হাসি খুশি কথায় সামিয়া এক প্রকার অস্থির হয়ে গেল খুশিতে। আজলান, সত্যি আজলান এমনভাবে কথা বলছে? আজলান পাশ থেকে কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দিল। সামিয়ার এই অস্থিরতা, তার চোখে চাতক পাখির মতো চাহনি, সবই আজলানের খুব ধীরে সুস্থে অবলোপন করছে। বাঘ যেমন শিকার ধরার আগে কিছুক্ষণ শিকারকে নিয়ে খেলা করে, আজলানের মনোভাবও ঠিক তেমন। সে একটু হেসে বলল, খুশি হওয়াটাই স্বাভাবিক সামিয়া। নিজের মনের আশা পূরণ হলে কার না ভালো লাগে, তাই না? সামিয়ার মনের ইচ্ছে বলতে কি বোঝালো? সে যেন আরও বেশি উৎফুল্ল হয়ে গেল। আহিল, খোলামেলা বল তো, কি বলছিস? আমি বুঝতে পারছি না। আমি বুঝাচ্ছি যে মানুষের মন তো সবসময় একরকম থাকে না। সময়ের সাথে সাথে অনেক ধারণাই বদলে যায়। আমি রিয়েলাইজ করেছি এই দীর্ঘ সময়টা একা কাটাতে কাটাতে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে পেছন ফিরে তাকায়, ভাবে কার জন্য সে সব হারালো, আর কে তার এই একাকিত্বের সময়ে ছায়ার মতো পাশে ছিল। বাকি সব বাদ দিয়ে আজলানের মুখে পাশে ছিল শব্দ দুটো শুনে সামিয়ার চোখ দুটো চকচক করে উঠল। সে ভাবল, এতদিন বুঝি তার সাধনা সফল হতে চলেছে। নমি চলে যাওয়ার পর আজলানের জীবনে সে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে আজ নিজের জায়গাটা পাকা দেখতে পেল সে। এর জন্যেই তো এত বছর চেষ্টা করছিল সে। সে আবেগ মেশানো গলায় বলল, আমি তো সবসময় তোর পাশেই থাকতে চেয়েছি আহিল, তুই দূরে দূরে থাকতি, কিন্তু আমি কোনোদিন তোর ভালো চাওয়া বন্ধ করিনি। তোর এই একাকিত্ব, এই কষ্ট আমি প্রতিদিন দূর থেকে দেখেছি। আজলান মনে মনে এক চরম বিতৃষ্ণা অনুভব করল। যে মেয়েটা একটা সাজানো সংসারকে নিজের হাতে বানিয়ে ধ্বংস করে দিল, সে আজ কত সহজে সহানুভূতির নাটক করছে, কিন্তু উপরে উপরে এমন ভাব করলো যেন সে খুশি। তুই খুব বুদ্ধিমান। হ্যাঁ, ঠিক এই কারণেই আজ তোকে এখানে ডেকেছি। আসলে একটা খটকা আমার মনে ইদানিং খুব বেশি কাজ করছে। আমি একটা নিখুঁত অঙ্কের হিসাব মেলাতে পারছি না। ভাবলাম তুই ছাড়া এই হিসাব আর কেউ মেলাতে পারবে না। মনে মনে ভেঙচি দেওয়া শুরু করে দিয়েছে সামিয়া। আজলান আমার প্রশংসা করছে, আমাকে সাহায্যের জন্য খুঁজেছে। আহা আল্লাহ, তুমি আমাকে কি দিন দিয়ে দিলে, এত খুশি লাগতেছে। মনে মনে এগুলো বলে হাসি মুখে বলল, বল কিসের হিসেব? তোকে সমাধান দিতে আমি হাজির। আজলান সময় নিয়ে বলল, এই যে 3 বছর আগে নমি চলে গেল হঠাৎ, কোথায় গেল, কেন গেল, কিছুই বুঝতে পারছি না। আজলানের মুখে নওমির কথা শুনে মুখের হাসি উবে গেল সামিয়ার। অপ্রস্তুত হলো ভালোই। সামিয়া কোনো মতে নিজের ভিতরের অসন্তুষ্টটুকু চেপে রাখার চেষ্টা করলো। এই মুহূর্তে আজলানের মুখে নওমির নাম শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। তবে নিজেকে সামলে নিজেই একটু হালকা সুরে হাসার চেষ্টা করে বলল, এত বছর পর আবারও এগুলো ভাবছিস কেন? ও তো সে কবেই তোকে ভুল বুঝে রাগ করে নিজের মতো চলে গেছে। এখন আর ওসব ভেবে নিজের মাথা খারাপ করার কি দরকার? মাথা খারাপ করছি না। কাল একটা ফাইল দেখতে গিয়ে মনে আসলো ওর কথা। নবী মেয়েটা ছিল সহজ সরল, ওর হুট করে চলে যাওয়ার কথা মাথায় আসলো কিভাবে? এত বছর পর এসব কথা কেন তুলছিস বলতো আহিল? কারণ মনে হচ্ছে নমির মতো মেয়েকে আড়াল থেকে উস্কিয়ে দিয়ে চলে যেতে কেউ সাহায্য করেছে। আজলানের এই ঠান্ডা মাথার অনুমান শুনে সামিয়ার বুকের ভেতরটা যেন একটা বড়সড় ধাক্কা খেল। সে আমতা আমতা করে বলল, কে উস্কে দেবে আহিল? তুই তো জানিস ও কতটা একগুঁয়ে আর জেদি ছিল। আর যে নিজে চায় ওকে কারো উস্কে দেওয়া লাগে না, বুঝেছিস?
আমি কারো উপর দোষ চাপাচ্ছি না সামিয়া, আমি জাস্ট লজিক্যালি ভাবছি। নওমিকে আমি বিয়ে করেছিলাম, ওর রাগ অভিমান সবটা আমার চেনা। ও আর যাই হোক, এতটা শক্ত মনের মেয়ে ছিল না যে এত বড় কাজ করবে। এতদিন রাগের বশে পাত্তা না দিলেও এখন সেটা মনে পড়ছে, বুঝলি। ও কিন্তু একা কখনোই বেরোতোই না, কোনো কিছু আমার কাছ থেকে লুকাতোই না। সেখানে ওকে কেউ নিশ্চয়ই জোর করেছে চুপ থাকার জন্য। সামিয়া এটা শুনে ঢোক গিলল। এসি এর বাতাসেও তার কপাল বেয়ে এক ফোঁটা ঘাম নেমে এলো। সে একটু বিরক্ত হওয়ার ভান করে বলল, তোর এই লজিকের কোনো মাথা মুন্ডু নেই আহিল। যে নিজের ইচ্ছায় চলে যায় সে নিজেকে লুকিয়ে রাখতেই পারে, এর মধ্যে অন্য লোক আসবে থেকে? আর তুই আমাকেই বা এসব কেন জিজ্ঞেস করছিস? ওসবের আমি কি জানি? আর ও তোকে কিছু লুকাতো না বললি যে? ও না লুকালেও অন্য কারোর সাথে চলে যেত নাকি? তোর ঘাড়ের ওপর বসে অন্যের সাথে? আর বলতে পারল না, তার আগেই টেবিলের উপর উচ্চ করাঘাত পড়ল। সামিয়া চমকে উঠল, মুখের বাকি কথাটুকু গলার কাছেই আটকে রইল। আজলান চেয়ার ছেড়ে ধীর পায়ে সোজা হয়ে দাঁড়ালো। এতক্ষণ তার মুখে যে ম্লান কৃত্রিম হাসিটা ছিল তা এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গিয়েছে। সেখানে এখন ভর করেছে এক ভয়ঙ্কর থমথমে অন্ধকার। চোখ দুটো কষলে সে সামিয়ার দিকে তাকালো। সেই দৃষ্টি এতই প্রখর আর বিষাক্ত যে সামিয়ার মনে হলো আজলান চোখ দিয়ে আগুন ঝলসে দিবে। সে আঙ্গুল তুলে হিসিয়ে বলল, মুখ সামলিয়ে সামিয়া, তোর ওই নোংরা জিভ দিয়ে নওমির নামে আর একটা শব্দ উচ্চারণ করবি না। ও কি করতে পারতো আর কি পারতো না তা আমার চেয়ে ভালো এই দুনিয়ায় কেউ জানে না। আর তুই বলছিস যে আমি বলেছি ও লুকাতে পারতো না, এটা ভুল। হ্যাঁ, পারতো না, কারণ ও তোর মতো এতটা সস্তা নোংরা আর নিচ মন মানসিকতার মেয়ে ছিল না। সামিয়া এবার পুরোপুরি ভরকে গেল। সে কাঁপা কাঁপা গলায় নিজেকে ডিফেন্স করার চেষ্টা করে বলল, আহিল, তুই ভুল বুঝছিস। আমি জাস্ট বলেছিলাম যে ও যদি তোকে ভালোই বাসতো তবে ওভাবে চলে গেল কেন? তুই কেন আমাকে দোষ দিচ্ছিস? আমি কি করেছি? আহিল তাচ্ছিল্যের সাথে বলল, তুই কি করেছিস আমায় জিজ্ঞেস করছিস? তুই নাটক করেছিস আমার সাথে। এইটুকু বলে থামল সে। আবার বলতে শুরু করলো। তার ভেতরের পুঞ্জীভূত সব রাগ আর ঘৃণা যেন এক একটা শব্দের মাধ্যমে ঠিকরে বেরোচ্ছিল। আমি তো তোকে এখনো দোষ দিইনি সামিয়া, আমি তো জাস্ট একটা সাধারণ হিসেব মেলাচ্ছিলাম। কিন্তু চোরের মন যে সবসময় পুলিশ পুলিশ করে তা তুই নিজের মুখে তোর কথা দিয়ে প্রমাণ করে দিলি। আমি কি একবারও বলেছি নমি অন্য কারোর সাথে গেছে? তাহলে তুই জানিস কিভাবে? আমি বলেছি ওকে কেউ উস্কে দিয়েছে, কেউ ওকে চুপ থাকতে বাধ্য করেছে। কিন্তু তুই নিজে থেকেই নওমির চরিত্রের ওপর কাদা ছোঁটাতে শুরু করলি কেন বলতো? যা তোকে বলা হয়নি সেসবও তুই কিভাবে নিজে নিজে সঠিক বলে ফেললি? কারণ ঠিক 3 বছর আগে এই নোংরা নাটকটা তুই নিজেই সাজিয়েছিলি। সামিয়ার মাথায় এখন বাজ পড়ল। তার হাত পা কাঁপতে শুরু করেছে, কপাল বেয়ে ঘামের ফোঁটা পড়ছে, গলা শুকিয়ে এসেছে। এসব এসব তুই মানিয়ে বলছিস আহিল? তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কেন এসব করতে যাব? আমি তোর ফ্রেন্ড। ফ্রেন্ড? আজলান একটা তাচ্ছিল্যের হাসি হাসল। ফ্রেন্ডের মুখোশ পরে তুই আমার পিঠে ছুরি মেরেছিস সামিয়া। আমার একটা হাসি খুশি সংসার তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিলি। তুই ভেবেছিলি তুই নওমিকে ভুল বুঝিয়ে ঘর থেকে তাড়িয়ে দিবি আর আমি সারা জীবন অন্ধ হয়ে থাকবো, কিচ্ছু জানতে পারবো না। তুই জানতিস না পাপের ঘটা একদিন না একদিন পূর্ণ হয়। থেমে আবার বলল, তবে তুই একদিক দিয়ে সফল, আমাদের মধ্যকার সম্পর্ককে খুন করতে সফল। আমার মনে নওমির আর নওমির মনে আমার সম্পর্কে বিষিয়ে দেয়ায় তুই সফল। আমাদের জীবন থেকে 3টা বছর কেড়ে নিয়ে নরক বানিয়ে ফেলায় তুই সফল। সামিয়া কিছু বলার আগেই দরজা খুলে গেল। সেই দিকে তাকিয়ে দেখল তুহি দাঁড়িয়ে আছে। সামিয়া বুঝলো না তুহি এখানে কেন। আহিল হেসে বলল, বস সামিয়া, আজকে তোকে স্পেশাল ট্রিটমেন্ট জান্নাত দেবে। মানে? তুহি এগিয়ে এসে বলল, আমার বোনের সাথে যা করেছেন তার জন্য আপনার পাওনা আছে না, সেটা আপনাকেই দিতে হবে। সামিয়া বুঝতে বাকি রইল না, কিন্তু বোন শুনে সে যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, বোন মানে? অত মানে তোর বোঝা লাগবে না, ভালোভাবে বলছি স্বীকার কর, কে কে মিলে কি কি করেছিস। সামিয়া এখনো মুখ খুলছে না। সে জেদ দেখিয়ে চিল্লিয়ে বলল, আমি কি করব? আমি কিছুই করিনি। শুধু শুধু আমাকে দোষারোপ করছিস। কার না কার কথা শুনে এসেছিস। কে বলেছে তোকে ওই চরিত্রহীন? বলার আগে মনে হলো গালের ডান পাশটা বোধহয় ছিঁড়েই গেল। মাথা ঘুরিয়ে উঠল।
ঝাপসা চোখে তাকাতেই দেখলো তুহি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। সে তাকাতেই ফুঁসতে ফুঁসতে বলল, খবরদার, নৌমির নামে যদি আর একটা বাজে কথা বলেছেন, জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। সামিয়া অবাক না হয়ে পারল না। একটা টেকনোলজিস্ট তার মতো ডাক্তারকে থাপ্পড় মেরেছে। সে আগে গজগজ করতে করতে চিল্লিয়ে উঠতে গেল। তুমি? আহিল গর্জে উঠল, চুপ! আর একটা কথা বললে ব্যাপারটা ভালো হবে না সামিয়া। এখন তো তুই মারলো। তুই মেয়ে বলে আমি ছাড় দিয়েছি, কিন্তু আর একটা বাজে কথা বললে আমি ছেড়ে দেব না। আর সেটা তুহির মতো এত নরমও হবে না, বুঝতেই পারছিস? ভালো ভালোই মুখ খোল, আমাকে রাগাস না। আহিলের বাঘের মতো গর্জনে সামিয়া বিড়ালের মতো চুপসে গেল। আর কিছু বলতে পারল না। তুহির মারেই মাথাটা ভনভন করে উঠেছে, সেখানে আহিল মারলে তো। ফটাফট মুখ খোল, সবটা A to Z জানতে চাই। একটা কথা লুকালে একটা একটা আঘাত পড়বে তোর শরীরে। সামিয়া চুপচাপ বসে আছে। তার পায়ের তলার মাটি আর অবশিষ্ট নেই। সে ফাঁদে পড়ে গেছে। তার এই ফাঁদ থেকে বেরোনোর কোনো পথই আর জানা নেই। এতক্ষণ বহু চেষ্টা করেছিল মোড় ঘোরানোর, অনেক ন্যাকা কান্না আর ইমোশনাল কথা বলে, কিন্তু আজলান আর তুহি যে আটঘাট বেঁধে নেমেছে। এর মধ্যে তুহি আবার আরেকটা দিয়েছে কানের নিচে। তারপর আজলানের ভয়ে এখন চুপ করে গেছে সামিয়া। এর মধ্যে কোথা থেকে যেন আবরারও হাজির হয়েছে। আজলান ঠান্ডা শীতল কণ্ঠে বলে উঠল, সামিয়া, তুই কিছু বলবি নাকি আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ করেছি, আমি করেছি সব। চিল্লিয়ে বলে উঠল সামিয়া। আজলান টেবিলে জোরে বাড়ি দিয়ে বলল, গলা নিচে! তুই যে করেছিস এটা আমরা জানি, কেন করেছিস সেটা বল। আর একা তো কিছু করিসনি, কার সাথে হাত মিলিয়েছিস? হঠাৎ সামিয়া হেসে উঠল। যাক, তাহলে তোরা বোকা না যে ভাবছিস এই পুরো প্ল্যানটা শুধু আমার একার ছিল। এত নিখুঁতভাবে তোদের ঘরের ভেতরের খবর, নমির বাপের বাড়ির খবর আমি একা একা পেতাম নাকি? পরিষ্কার করে বল সামিয়া, কথা পেঁচাবি না, না হয় আরেকটা থাপ্পড় পড়বে, সেটা হবে আমার হাতের। সামিয়া ফুঁসে উঠল, তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস কেন? তোর টাকাই কেনা আমি। বলতে দেরি গালে আরেকটা থাপ্পড় পড়তে দেরি হয়নি। আবারও মেরেছে তুহি। এইদিকে আবরারের হাসি পাচ্ছে তুহির থাপ্পড় দেখে। বেচারি সব রাগ একসাথে ঝাড়তে চাইছে আর ডাক্তার সামিয়ার অবস্থা বেহাল করতে চাইছে। এই মেয়ে, তুমি আমাকে। আরেকটা খাওয়ার আগে সত্যি কথা বলে দিলাম তো, ডক্টর হয় এভাবে থাপ্পড় খাওয়াটা সামান্য কিছু নয় নিশ্চয়ই। আবরারের গম্ভীর কণ্ঠস্বর। এই সিরিয়াস মোমেন্টে হাসা যাবে না, তখন দেখা যাবে তুহি ওকেও না মেরে বসে। আজলান বিরক্ত হয়ে বলল, দেখ, এত সময় নেই, দ্রুত বল, আমার ছেলেকে দেখতে যেতে হবে। সামিয়া অবাক হয়ে বলল, ছেলে মানে? ছেলে মানে আমার ছেলে। তুই তোর কথা বল, আমার ছেলের ওপর তোর কোনো নজর দিবি না, ডাইনি। সামিয়া এবার আর চুপ থাকলো না। সে বলতে শুরু করলো, তোর ওই বউটার যে একটা সৎমা আছে তার কথা বলছি। নমিকে তোরা যতটা ভালোবাসতিস ওই মহিলাকে ততটাই চোখে হারাতে পারতো না, মানে ঘৃণায়। নমিকে তোর মতো বড় ডাক্তারের সাথে বিয়ে দিয়ে ও সুখে থাকবে এটা ওই মহিলা কোনো দিন মেনে নিতে পারেনি। আর আমার চাইছিল তোকে। ব্যাস, শত্রুর শত্রু তো বন্ধুই হয়, তাই না? আজলান আর আবরার রাগে ফেটে পড়ল। এদের তো চেনা আছে তাদের। তুহি বলল, আপনি ওনাকে কোথায় পেয়েছেন? বিয়ের পর আমি একবার ওদের বাড়ি গিয়েছিলাম। আহিল, তোর মনে আছে? বিয়ের পর আমি একবার ওদের বাড়ি গিয়েছিলাম। আহিল, তোর মনে আছে কিনা আমি জানি না। সেবার আমি অনেক কিছু দেখলাম, বুঝলাম। তোর আড়ালে নমিকে কে কী বলে সেসব আমার চোখে পড়েছিল। বাস, আমার বুঝতে অসুবিধা হলো না। বুঝতে পেরেছিলাম আমার স্বার্থ হাসিল করতে ওনাকে প্রয়োজন। আজলান দাঁতে দাঁত চেপে বলল, তোর কিসের স্বার্থ নাওমির সাথে? কেন করেছিস তুই এসব? সামিয়া কোনো দ্বিধা ছাড়াই বলল, সেই মেডিকেলের ফার্স্ট ইয়ার থেকে আমি তোকে পছন্দ করি আর তুই আমাকে পাত্তাই দিস না। ভেবেছিলাম হয়তো পড়ালেখার জন্য, কিন্তু মেডিকেল পার করে ফেলার পরও তোর মধ্যে কোনো চেঞ্জ নেই। হুট করে একদিন শুনলাম তুই বিয়ে করছিস। রাগ হবে না আমার বল? তোর জন্য এফোর্ট দেইনি আমি? কত চেষ্টা করেছি তোকে পেতে। আর তুই কিনা সাধারণ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি, যার পুরো জীবনটাই সাধারণ। স্মার্টনেস বলতে কিছু নেই তার মধ্যে, আর না হায়ার এডুকেটেড, একদম এই পর্যায়ে আজলান থামিয়ে দিল ওকে। আঙ্গুল তুলে বলল, যেটুকু বলেছিস ওটুকুতেই থেমে যা, আর আগানোর চেষ্টা করিস না। আজলানের চাহনি দেখে আর বলার সাহস পেল না। কথাগুলো জোর করে গিলে নিল। আজলান কঠিন কণ্ঠে বলল,
নবমী সাধারণ নাকি অসাধারণ, উচ্চশিক্ষিত নাকি স্মার্ট, সেটা জাজ করার তুই কে সামিয়া? ও আমার স্ত্রী ছিল, এখন আমার সন্তানের মা। আর তুই তুই তো স্রেফ একটা লোভী, ঈর্ষাপরায়ণ নারী। নিজের স্বার্থের জন্য একটা মেয়ের জীবন ধ্বংস করতে গিয়ে তুই আজ ডক্টর থেকে একটা সস্তা ক্রিমিনাল হয়ে গেছিস। তোর এই তথাকথিত স্মার্টনেস আর হাই এডুকেশন আজ তোকে কোথায় নামিয়েছে দেখতে পাচ্ছিস? সামিয়ার চোখ নিচু করে বসে রইল। আবরার বলে উঠল, আমার আগে সন্দেহ হয়েছিল ওই মহিলাকে। তার মানে আপনি আর ওই ডাইনে মহিলা মিলে দিনের পর দিন নমিকে মেন্টালি টর্চার করেছেন। আপনারাই ওর মাথায় বিষ ঢুকিয়েছেন। আসলান আপনাকে ভালোবাসে, আর নমিও ওই সংসারে একটা বোঝা। আপনারা ওই বাড়িতে ছাড়তে বাধ্য করেছেন। সামিয়া নিচু কণ্ঠে বলল, আমি শুধু এখানে নমিকে বলতাম, আর আমি এখান থেকে শুধু বলতাম কখন আননোন নাম্বার থেকে কল দিয়ে আহিলের কান ভাঙাতে হবে বা মেসেজ করতে হবে, সেটা বাকিটা ওর মহিলা করতো। আহিলার আমার ছবি বানানো এসব ওর মায়ের কোনো এক ভাইয়ের কাজ। এমনকি যেদিন শপিং মলে নমিকে আহিল দেখেছিল সেটাও ওদের প্ল্যান্ড। আমি এসব জানতাম না, পরে আমায় বলেছে। আর ডায়েরি এবং চিঠি, আজলান আগ্রহ নিয়ে বলল, চিঠি না হয় তুই রেখেছিস, কিন্তু ডায়েরিতে নবমীর হাতের লেখা কিভাবে লিখেছিস? সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণে তার গলার তেজ পুরোপুরি দমে গেছে। ধরা যখন পড়েই গেছে তখন আর লুকিয়ে কোনো লাভ নেই। লুকালে তারই ক্ষতি, এটা ভেবেই সে নিচু আর জড়তাহীন গলায় বলল, ডায়েরিটার পুরো আইডিটাই ছিল ওই মহিলার। নমির হাতের লেখা নকল করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু ওই মহিলা তো বছরের পর বছর ধরে নমিকে খুব কাছ থেকে দেখছে। নমির ইন্টারমিডিয়েটের কিছু পুরনো খাতা ছিল ওই বাড়িতে। এসব ওই মহিলার বেশ ভালো করেই জানা ছিল। ওখান থেকেই নমির কিছু পুরনো লেখার পাতা ও ছিঁড়ে রেখেছিল। আজলান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। সামিয়া আবার বলতে লাগলো, সেই ছেঁড়া পাতা সে আমার কাছে পাঠায়। গ্রামে তো আর গ্রাফোলজিস্ট মানে হাতের লেখা বিশেষজ্ঞ পাবে না, তাই। আর একটু থেমে গেল, সকলের দিকে চোখ বুলিয়ে বলল, এই গ্রাফোলজিস্টের প্ল্যানটা আমারই ছিল। বলেই গালে হাত দিয়ে দিল। এটা দেখে আবরার আর না হেসে পারল না, পরক্ষণই সিরিয়াস হয়ে দাঁড়ালো। সামিয়ার গালে হাত দিতে দেখে এক মুহূর্ত চুপ করে রইল, যেন নিশ্চিত হতে চাইছে তুহি আবার হাত চালাবে কিনা। তুহি অবশ্য এবার মারল না, তবে তার চোখ মুখে ঘৃণা আর তাচ্ছিল যেন সে সামিয়াকে জীবন্ত পুড়িয়ে মারবে। সামিয়া একটা শুকনো ঢোক গিলল, বাকিটুকু বলতে শুরু করলো। আমি ঢাকার একটা চেনা গ্রাফোলজিস্টকে দিয়ে নমের এই পুরনো খাতার লেখা স্টাইলটা হুবহু কপি করায়। দিনের পর দিন প্র্যাকটিস করিয়ে একটা পুরো ডায়েরি রেডি করা হয়, যেখানে এমনভাবে কথাবার্তা সাজানো ছিল যেন মনে হয় নমি তোকে কোনো দিন ভালোই বাসেনি। আর চিঠির কথা যেটা বলছিস, তুই যেদিন এমার্জেন্সি ওটিতে ব্যস্ত ছিলি, আমি তোর কেবিনে এসে তোর জ্যাকেটের পকেট থেকে চাবির গোছাটা সরাই। তারপর ডায়েরি আর বানানো চিঠিগুলো তোর ঘরের আলমারিতে সেট করে দিয়ে আসি। এই সবটাই ওই মহিলার কথা মতো হয়েছে। ওই বাড়ি থেকে নমির আড়ালে তার নামে জিনিসপত্র রাখা আর তোকে ফোন করে উস্কে দেওয়ার কাজটা ওই সামলেছে। নমি বোকামি এত কিছু ধরতে পারেনি। সামিয়ার মুখে সেই ঠান্ডা মাথার নিখুঁত ব্লুপ্রিন্ট শুনে সকলের রাগে মুখ লাল হয়ে উঠল। আজলান বলল, একটা মানুষ এতটা নিচে নামতে পারে, তাও কিনা একটা মানুষের সংসার ভাঙার জন্য? তোর একটু বুক কাঁপলো না? নিজের ফোন হাতে নিতে নিতে বলল, ইউনো, আমার হাত নিষ্পিস করছে, কিন্তু আমি বাইরের মেয়ে মানুষ ছুঁই না। আর সেখানে তোর মতো নোংরা নর্দমা তো একদমই না। তাহলে তুই ছেলে হলে আজ তোর সুস্থ অবস্থা থাকতো না। আজলান টেবিলের উপর রাখা ফাইলটা সজোরে এক পাশে ছুঁড়ে ফেলে সোজা সামিয়ার সামনে এসে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে বলল, ডক্টর সামিয়া, তুই ভেবেছিলি এই সাদা অ্যাপ্রন তোকে সারা জীবন আড়াল করে রাখবে? তোদের এই পাপের শাস্তি আজ তোদের পেতেই হবে। এই যে ডাক্তারি পেশা নিয়ে তোর এত দেমাগ, এত অহংকার, আজ এই মুহূর্ত থেকে তোর সেই পরিচয়ের সমাপ্তি ঘটল। তুই আর কোনোদিনও এই পেশায় থেকে কোনো মানুষের সেবা করার যোগ্যতাই রাখিস না। সামিয়া অবাক হয়ে গেল, কি বলছে এসব? আজলান শুধু একটা ফোন কলে কী সব বলল, তারপর ওকে বলল বের হয়ে যেতে। ও আগেই সব রেডি করে রেখেছিল, প্রমাণসহ সবটা এখন পৌঁছে গেছে ওখানে। সামিয়া অবাক কণ্ঠে বলল, কি বলছিস তুই? কি করেছিস? আজলান বাঁকা হেসে বলল, যা যা, নোটিশ চলে আসবে তখন জানবি। তবে এইটুকু জেনে রাখ,
তোর এতক্ষণ ধরে স্বীকার করা সবটা বিএমডিসিতে পৌঁছে গিয়েছে। তোর ক্যারিয়ার আজ এখানেই আমার কেবিনে আমার হাতেই শেষ। আজলান নিজের ফোন আর গাড়ির চাবি নিয়ে কেবিনের বাইরে পা বাড়ালো। সামিয়া পেছন থেকে চিৎকার করে উঠল, আহিল, কি করেছিস তুই? এটা করতে পারিস না তুই। আজলান হেঁটে চলে গেল আর সামিয়ার চিৎকার বিলীন হয়ে গেল। গাড়িতে বসে মাথা ঝাঁকিয়ে সব ঝেড়ে ফেলার চেষ্টা চালালো। এখন সে ঠান্ডা মাথায় আদনানকে দেখতে যেতে চায়। সেই কাল রাতে দেখেছিল, এখনই বুকটা পুড়ছে। অথচ 3টা বছর সে জানতেই পারে নাই তার একটা ফুটফুটে ছেলে আছে। জানলে কি হতো? থাকতে পারতো 3টা বছর দূরে? কখনোই না। দরকার পড়লে নমির পা ধরে ক্ষমা চেয়ে নিয়ে আসতো ওদের নিজের কাছে। এখনও সে যত দ্রুত সম্ভব ওদের নিয়ে আসার চেষ্টা করবে। নমি আর আদনানের খবর জানার পর ওদের ছেড়ে থাকতেই ইচ্ছে হয় না। হাসপাতালে যখন ওর প্রথমবার ছেলেটাকে দেখেছিল তখন এক অদ্ভুত টান অনুভব করেছিল বুকে। অথচ তখনও জানতো না এই নিষ্পাপ মুখটাই তার জীবনের সবচেয়ে বড় হাহাকার আর সবচেয়ে বড় আনন্দের কারণ হতে যাচ্ছে। 3টা বছর, 3টা দীর্ঘ বছর ধরে তার কলিজার টুকরোটা এই পৃথিবীর আলো বাতাস দেখছে, বড় হচ্ছে। অথচ বাবা হয়ে সে তার অস্তিত্বেরই খবর জানতো না। নমি কতটা কষ্ট বুকে চেপে একা একা এই মা হওয়ার জার্নিটা পার করেছে ভেবেই আজলানের নিজের উপর এক চরম ধিক্কার জন্মালো। সে যে 4 বছর আগে একটু ঠান্ডা মাথায় ভাবত, যদি সামিয়া আর এই ডাইনির পাতা ফাঁদে পা না দিত, নিজের ভালোবাসার উপর ভরসা রাখত, তাহলে আজ আদনান তার বুকেই বড় হতো। ভেবে একটা আফসোসের কাজ করলো মনে। সেসব পরে ভাবা যাবে এই ভেবে দ্রুত গাড়ি স্টার্ট দিল সে। ফোন বের করে কল দিয়ে বলল, আম্মু রেডি থাকো, আমি 5 মিনিটে আসছি, তোমাকে নিয়েই বেরোবো।